মুভি শুরুতে আমরা কোর্টরুমের দৃশ্য দেখতে পাই। মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার রাকেশ মারিয়া ভারতের হাইকোর্টে একটা মামলা সাক্ষী দিচ্ছিলেন। এই সময় তার উপরে অনেক প্রেসার ছিল এবং কথা বলতে গিয়ে তার গলাও কাঁপছিল, কারণ তিনি ছিলেন তৎকালীন ভারতের সবচেয়ে আলোচিত মামলার চিফ ইনভেস্টিগেশন অফিসার। 2008 সালের 26শে নভেম্বর হওয়া সেই ভয়ঙ্কর হামলা, যাতে পুরো ভারত এমনকি সমগ্র বিশ্ব কেঁপে উঠেছিল। রাকেশ মরিয়ার কণ্ঠে আমরা শুনতে পাই শুরু থেকে আসলে কি ঘটেছিল। 26শে নভেম্বরের আগে কয়েকজন জেলে ভারতের মহাসাগরে নিজেদের বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারা লাল পরিণামের এক বিশেষ মাছের সন্ধানে ছিল, যা কেবল গভীর সমুদ্রে পাওয়া যায়। তাই মাছের খোঁজা জাল বাইতে বাইতে উঠেছে তারা কি পাকিস্তানের সমুদ্র সীমায় ঢুকে পড়লো। কিন্তু দূর অব্দি কোনো জাহাজ দেখতে না পেয়ে তারা বোট চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। তবে হঠাৎ দূর থেকে একটা বড় ট্রলারকে তারা এগিয়ে আসতে দেখে। প্রথমে সবাই ভাবে হয়তো পাকিস্তানি নৌবাহিনীর কোনো পেট্রোল বোট তাদের নজরে পড়ে গেছে, তাই জেলেরা সাথে সাথে সাদা পতাকা উড়িয়ে দেয়। কিন্তু বোট ঘোরানোর পরেও সেই ট্রলারটা তাদের বোটের একবারে কাছে এসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেই ট্রলারটি বোটের একবারে পাশে এসে থামে। পাকিস্তানি লোক বেরিয়ে আসে। তারা জেলেদেরকে জানায় যে তাদের বোটের ইঞ্জিন বোল্ট ছিঁড়ে গেছে, তাই তারা জেলেদের কাছে হেল্প চায়। তবে পরক্ষণে হঠাৎ তাদের মধ্যে একজন নৌকার ভিতরে এদিক ওদিক উকিঝুঁকি মারতে শুরু করে। জেলেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও তার সঙ্গীরা তাকে মারধর করতে থাকে। হঠাৎ তারা পিস্তল বের করে ফাঁকা গুলি ছুড়লে জেলেরা এবার ভয়ে চুপসে যায়। এরপর সেই লোকটা ইঞ্জিন রুমটাকে ভালো করে চেক করে দেখে। ভিতরটা ভালোভাবে দেখে নেওয়ার পর সে তার আরো সঙ্গীদেরকে নৌকায় ডেকে নেয়। এই নতুন লোকগুলো কিন্তু বাকি সবার মতন পাঞ্জাবি নয়, বরং তারা টি শার্ট প্যান্ট পরেছিল। হামলাকারীদের একজন জেলেদের লিডার অমরকে বলে যে এই লোকগুলোকে তুমি মুম্বাই পৌঁছে দেবে, তবেই আমরা তোমাকে এবং তোমার সঙ্গীদেরকে মুক্তি দেব। অমর তাদের কাছে অনেক কাকুতি মিনতি করে তার সঙ্গীদের তখনই ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকে, কিন্তু তারা তার কথায় কান না দিয়ে তাকে বোট চালানোর আদেশ দেয়। তারা বার বোটে তুলে নেয়। এরপর অমর বোটে উঠে তরুণদের নিয়ে যাত্রা শুরু করে। তাদের মুখের ভাবভঙ্গি দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে এরা কোনো সাধারণ মানুষ নয়। নৌকায় ওঠার সময় তারা অনেক অস্ত্রের বক্সগুলো নিজেদের সাথে নিয়েছিল। এই বক্সগুলো খুলতেই এবার বেরিয়ে আসে অনেক ধরনের অস্ত্রশস্ত্র, অর্থাৎ এরাই সবাই হলো সোজা ভাষায় টেরোরিস্ট। নৌকায় উঠেই তারা নিজ শস্ত্রগুলো গুছিয়ে নিতে শুরু করে। তাদের কাছে AK-47 আর গ্রেনেড থেকে শুরু করে বোমা তৈরির সরঞ্জাম পর্যন্ত ছিল। এই বোমাগুলোকে তারা নৌকায় বসে অ্যাসেম্বল করে ফেলে। তারপর তারা ড্রেস পাল্টে সব অস্ত্রগুলোকে নিজের ব্যাগে ভরে নেয়। তো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, যে লোকটা তাদেরকে নৌকায় তুলে দিয়েছিল সেই হলো তাদের মিশন কমান্ডার, আর তার প্ল্যান ছিল মুম্বাইয়ের শহরে বড় সড়ো একটা টেরোরিস্ট অ্যাটাক করা। এরপর মুম্বাইয়ের উপকূলের কাছাকাছি পৌঁছে টেরোরিস্টদের একজন তাদের কমান্ডারকে রেডিওতে কন্ট্যাক্ট করে। কমান্ডার তাকে কোড ল্যাঙ্গুয়েজে জানায় যে কিডন্যাপ করে নেওয়া জেলেদের তারা ইতিমধ্যে শেষ করে দিয়েছে। এরপর কমান্ডার অমরকেও খতম করার আদেশ দেয়। তার আদেশ পেয়ে অ্যাটাকাররা তাকে ইঞ্জিন বন্ধ করতে বলে। এরপর তারা তাকে ধরে এনে তার গলায় ছুরি চালাতে যায়। অমর তার ছোট বাচ্চার কথা বলে প্রাণ ভিক্ষা চাইলেও টেররিস্টরা তার এই মিনতি শোনে না। তাকে তারা গলায় ছুরি চালিয়ে এমন ভাবে শেষ করে দেয় যা দেখলে যে কারো গা শিউরে উঠবে। তারপর তারা তাকে নৌকাতে রেখে নিজেরা একটা বয়ারে চলে বসে। এই ছোট্ট বয়ার করেই 10 জন টেররিস্ট তাদের ব্যাগপত্র নিয়ে মুম্বাই পৌঁছায়। সমুদ্রের তীরে এসে বয়া থেকে নেমে তারা শহরের এক এক দিকে ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে দুজন একটা ট্যাক্সিতে করে CST অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনালের দিকে রওনা দেয়। যাত্রাপথে ট্যাক্সির মধ্যে তারা নিজেদের সাথে আনা একটা বোম রেখে দেয়। এদিকে অন্যদের মধ্যে দুজন টেররিস্ট চলে যায় মুম্বাইয়ের বিখ্যাত লিওপল্ড ক্যাফেটেরিয়াতে। এই ক্যাফেতে প্রতিদিন ভারতীয়দের পাশাপাশি অনেক বিদেশিরাও আড্ডা দিত, তাই অ্যাটাকারদের অন্যতম টার্গেট ছিল লিওপল্ড ক্যাফে। ট্যাক্সি থেকে নেমে ক্যাফের ভিতরে ঢুকতেই তারা একটা ব্লাস্ট ঘটায়। এরপর তারা ব্যাগ থেকে রাইফেল বের করে নিয়ে আগে থেকে লোড করা সেই রাইফেল দিয়ে এলোপাথারি গুলি চালাতে থাকে। ক্যাফেটেরিয়ার ভিতরে বসা মানুষজন কিছু বুঝে ওঠার আগে গুলি তাদের গায়ে লাগতে শুরু করে। এই হেভি AK-47 এর ম্যাগাজিনগুলোর ক্যাপাসিটি ছিল অনেক বেশি, ফলে টেররিস্টদের গুলি থেকে একটা কোথাও রক্ষা পায়নি। মুহূর্তে পুরো ক্যাফেটেরিয়া যেন লাশের পাহাড় জমে যায়। অনেক হুড়ুহুড়ি করে পালাতে গিয়েও নিজেদের প্রাণ তারা বাঁচাতে পারেনি। অ্যাটাকাররা উপরতলা সহ ক্যাফের সব রুমগুলোতেই গুলি চালিয়ে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে। এভাবেই এলোপাথারি গুলি চালাতে চালাতে তারা ক্যাফে থেকে দ্রুত সটকে যায়। এই হামলায় লিওপল্ডে থাকা 90% মানুষই মারা যায়, আর বাকিরা গুরুতর অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে। তবে কাকতালীয়ভাবে কিছু লোকের গায়ে সৌভাগ্য রকম গুলি লাগেনি।
তাই টেররিস্টরা পালিয়ে যাওয়ার পর সেই দু একজন মুষ্টিময় লোক ক্যাফে থেকে বেরিয়ে আসে। ততক্ষণে পুলিশও ঘটনাস্থলে পৌঁছালে তারা সবাই মিলে আহত ব্যক্তিদের হসপিটালে নিতে শুরু করে। এরপর ক্যাফেটেরিয়ার ভিতরে তারা যেই অবস্থা দেখতে পায় তা দেখে পৃথিবীর সবচেয়ে সাহসী ব্যক্তির বুকও কেঁপে উঠতে বাধ্য। এদিকে শহরের জয়েন্ট পুলিশ কমিশনার রাকেশ তখন নিজের বাড়িতে ছিল। সেদিন একটু তাড়াতাড়ি অফিস শেষ করে সে নিজের বাড়িতে ফিরে শাওয়ার নিতে থাকে। ঠিক তখনই তার কাছে পুলিশের কন্ট্রোল রুম থেকে একটা ফোন আসে। স্ত্রীর কথা শুনে শাওয়ার থেকে বেরোতেই তার ল্যান্ডলাইন, কন্ট্রোল রুমের হটলাইন এবং নিজের সেলফোন একসাথে বেজে ওঠে। ঠিক তখনই সে বুঝতে পারে যে শহরে নিশ্চয়ই কিছু একটা তো ঘটেছে। এদিকে সেই দুই টেররিস্ট সফলভাবে তাদের হামলা শেষ করে পালিয়ে যায়। তারপর তারা নিজেদের বেশ বদলে চলে যায় মুম্বাইয়ের বিখ্যাত হোটেল তাজে। এই হোটেলে আগে থেকে তাদের বাকি সঙ্গীরাও অবস্থান করছিল। হোটেল তাজ শুধু মুম্বাইয়ের নয়, বরং পুরো ভারত উপমহাদেশের একটা বিখ্যাত হোটেল। বিদেশ থেকে মুম্বাইয়ে আসা বেশিরভাগ পর্যটকই এই হোটেলে থাকে। প্রতিদিনকার মতো সেদিনও হোটেল তাজ ছিল মানুষে পরিপূর্ণ। কারো কোনো ধরনের ধারণাই ছিল না যে কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটা একটা কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। সবাই তখন নিজের মতোই কাজ করে যাচ্ছিল। মুম্বাই ভারতের ব্যবসা বাণিজ্যের সেন্টার হওয়ার কারণে অনেক কর্পোরেট মিটিংও এই হোটেলে অনুষ্ঠিত হয়। তো বড় বড় শিল্পপতি থেকে শুরু করে নামে দামে বলিউড স্টাররাও হোটেল তাজে অবস্থান করে। সেদিনও বেশ কিছু কর্পোরেট কর্মকর্তারা হোটেলের ভিতরে অবস্থান করছিল। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম। তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো, তাহলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে88 ব্যবহার করে বোনাস পাও। কিন্তু হঠাৎ কেউ কিছু বুঝে ওঠার আগেই চারিদিক থেকে শুরু হয় একটানা গুলি বর্ষণ। টেররিস্টরা হোটেল তাজের ভিতরে ঢুকে সামনে যাকে পাচ্ছিল তাকে গুলি করে মেরে ফেলে। তারা হোটেলের ভিতরে বেশ কয়েকবার প্রচন্ড ব্লাস্ট ঘটায়। হোটেলের স্টাফ থেকে শুরু করে ভিতরে থাকা গেস্ট পর্যন্ত কেউই তাদের হাত থেকে রক্ষা পায়নি। লিওপোল্ড ক্যাফে কিছুটা টাইট স্পেস হওয়ার কারণে কিছু লোক অন্তত বেঁচে গিয়েছিল, কিন্তু হোটেল তাজের ভিতরে ছিল বিশাল খোলা স্পেস। টেররিস্টরা প্রতিটা আসবাবপত্রের পিছনে লুকিয়ে থাকা মানুষদের খুঁজে খুঁজে গুলি মারে। এভাবে এলো পাথারে গুলিতে সবাই মারা পড়লে একটা বাচ্চা তার মায়ের পাশে বসে ভীষণ কান্না করছিল। কাকতালীয় ভাবে হোটেলের এক মহিলা স্টাফ তখনও পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রেখেছিল। সে বাচ্চাটাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য খুব ধীরে ধীরে তার কাছে এসে পৌঁছায়, কিন্তু অ্যাটাকারদের একজন তাকে দেখে ফেললেও সে তাদের হাতে মারা পড়ে। এভাবে তারা হোটেল তাজের ভিতরে থাকা শেষ মানুষটাকেও খতম করে দেয়। শেষ পর্যন্ত স্রেফ কাঁদতে থাকা ওই বাচ্চাটাই বাকি ছিল। তবে কি অন্তত বাচ্চাটা অ্যাটাকারদের হাত থেকে রেহাই পেয়েছিল? না, নির্মম আর পশুর চেয়ে অধম এই অ্যাটাকারদের কাছে সেই বাচ্চাটাও সেদিন রেহাই পায়নি। হোটেল থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা ছোট্ট বাচ্চাকেও গুলি করে হত্যা করে। আর পুলিশ কমিশনার রাকেশের বর্ণনা অনুসারে তারা এই বাচ্চাটাকে হেডশট দিয়ে মেরেছিল। ভাইরে ভাই, এই ইনফরমেশনটা জানার পর লিটারেলি আমার গায়ে লোম কাটা দিয়ে উঠেছে। এই টেররিস্টদের মধ্যে যে মানুষত্বের কোনো ছিটে ফোটাও নেই তা তো তোমরা বুঝতেই পারছো। শেষে তারা আরো কয়েক দফা বিস্ফোরণ ঘটিয়ে হোটেল তাজ থেকে বেরিয়ে আসে। কিন্তু এই দুই জায়গায় এত ভয়ানক ধ্বংসযজ্ঞ চালানোর পরেও তাদের কাজ কিন্তু শেষ হয়নি। এবার তাদের প্ল্যান ছিল আরো বড় কিছু করার। তাদের নেক্সট টার্গেট ছিল মুম্বাইয়ের অন্যতম জনবহুল স্থান ছত্রপতি শিবাজি টার্মিনাল। প্রতিদিন শত শত ট্রেন যাত্রী এই টার্মিনাল দিয়ে আসা যাওয়া করে। যে দুই অ্যাটাকার ট্যাক্সিতে উঠেছিল তারা অল্প কিছুক্ষণের মধ্যেই এই টার্মিনালে এসে পৌঁছায়। সাধারণ যাত্রীদের ভিড়ের মাঝে তারা এমন ভাবে মিশে গিয়েছিল যে যেন কেউই কিছু টের পায়নি। সবাই প্রতিদিনকার মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছিল। তো এই দুই টেররিস্ট প্রথমে টার্মিনালের ওয়াশরুমে যায়। সেখানে গিয়ে তারা একে অপরকে বলে গুলি চালানোর আগে টার্মিনালের ভিতরে একটা গ্রেনেড মারা উচিত। এই ব্লাস্টের শব্দে ঘুমিয়ে থাকা লোকরাও জেগে উঠবে, কারণ অনেক দূরের ট্রেন যাত্রার জন্য কিছু
লোক আগে থেকে স্টেশনে এসে ঘুমিয়ে থাকতো। তো সবাই যখন উঠে যাবে তখন প্রচন্ড হট্টগোল শুরু হবে, আর সেই হুড়োহুড়ির মাঝে যত সম্ভব মানুষকে মারা যাবে। মানে একবার চিন্তা করো এদের প্ল্যান কতটা খতরনাক ছিল। তো সেই প্ল্যান অনুসারে ওয়াশরুম থেকে বেরিয়েই অ্যাটাকার টার্মিনালের ভিতরে একটা গ্রেনেড মেরে দেয় এবং তাদের অনুমান মতোই ব্লাস্ট হওয়ার সাথে সাথেই মানুষ ভয়ে দৌড়ানো শুরু করে। আর এই সুযোগে দুই টেররিস্ট তাদের ফুল লোডেড AK-47 থেকে অনবরত গুলি চালাতে থাকে। লিওপোর্ড ক্যাফে এবং হোটেল তাজের মতোই তারা এখানে লাশের পাহাড় ফেলে দেয়। তাদের হাত থেকে বাচ্চা, বুড়ো, নারী কেউই রেহাই পায় না। স্টেশনের আশেপাশে বেশ কয়েকজন পুলিশ সদস্য তখন ডিউটিতে ছিল। তাদের মধ্যে প্রথমে এক মহিলা কনস্টেবল একটা রাইফেল হাতে নিয়ে অ্যাটাকারদের আটকানোর চেষ্টা করে, কিন্তু এলো পাথারে গুলির মাঝে সে নিজের প্রাণ হারায়। আর এক পুলিশ ইন্সপেক্টরও হামলা টের পেয়ে টার্মিনালের ভিতরে ঢুকে পড়ে। এরপর সে তার দুই কনস্টেবলকে নিয়ে চুপি চুপি এক অ্যাটাকারের অনেক কাছে পৌঁছে যায়, কিন্তু তাদের মধ্যে অন্য একজন হঠাৎ তাকে দেখে ফেলে। অতঃপর তারা দুজন মিলে এই 3 পুলিশ সদস্যকেও শেষ করে দেয়। এভাবে পুরো টার্মিনালে অনেক মানুষ হত্যার পর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। টার্মিনালের বাইরে কিছু লোক অনেক কষ্টে লুকিয়ে তাদের জীবন অল্পের জন্য বাঁচিয়ে নেয়। আরেকজন পুলিশ কনস্টেবল এসে রাইফেল হাতে তাদেরকে খোঁজার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অ্যাটাকাররা সেখান থেকে পগার পার। তাদের বদলে কনস্টেবল অসংখ্য লাশের মাঝে তার সহকর্মীদের ডেড বডি খুঁজে পায়। তার পুরো দুনিয়াটাই যেন নিমিষে অন্ধকার হয়ে আসে। কি করবে তা বুঝতে না পেরে সে সেখানেই বসে আর্তনাদ করে ওঠে। অন্যদিকে কমিশনার রাকেশ তখন তার ঘরে বসে চোখে অন্ধকার দেখছিল। একের পর এক নিউজ আসতে থাকে তার কাছে, অথচ সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। শেষে সরাসরি হোম সেক্রেটারিকে ফোন করে সাহায্য চায়। এই ইস্যু ততক্ষণে ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে পরিণত হয়ে গেছে, তাই হোম সেক্রেটারির হস্তক্ষেপে মুম্বাই ন্যাশনাল সিকিউরিটি কমান্ডো পাঠানোর কাজ শুরু করা হয়। অন্যদিকে টার্মিনালে হামলা চালানো 2 অ্যাটাকার স্টেশন পাস করে পাশের কামা হসপিটালে যায়। এরই মধ্যে খবর আসে যে মুম্বাইয়ের রাস্তায় একটা ট্যাক্সিতেও ব্লাস্ট ঘটেছে, মানে যে ট্যাক্সিতে তারা বোম রেখেছিল সেটাও ইতিমধ্যে ব্লাস্ট হয়েছে। আসলে টেররিস্টদের উদ্দেশ্য ছিল শহরের রাস্তা থেকে শুরু করে আলাদা আলাদা জায়গায় হামলা চালানো, যাতে পুরো শহরে একটা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার যখন তারা হসপিটালের দিকে যাচ্ছিল তখন পাশের বস্তিতে থাকা এক ব্যক্তির কাছে তারা পানি চায়। সেই লোকটাও সরল মনে তাদের পানি খাওয়ায়, কিন্তু অ্যাটাকাররা পানি খাওয়ার পর তাকেই তার ছেলের সামনে গুলি করে মারে। মানে এত নৃশংসতা এর আগে আমি অন্য কোনো মুভিতে আর দেখিনি। তো এই টেররিস্টরা এবার হসপিটালের দিকে রওনা দেয়। তারা জানতো যে বিভিন্ন জায়গার আহত ব্যক্তিদের হসপিটালে নিয়ে যাওয়া হবে, তাই যদি তারা এই হসপিটালে একটা হত্যাযজ্ঞ চালায় তবে মানুষ হসপিটাল আসতেও ভয় পাবে। সেই উদ্দেশ্যেই তারা হসপিটালের গেটের দিকে আগাতে থাকে। তবে জানলা দিয়ে একজন ডিউটি ডাক্তার তাদেরকে দেখে ফেলেছিল। বিভিন্ন জায়গার হামলার খবর ইতিমধ্যে ছড়িয়ে পড়ায় ডাক্তারও বুঝতে পারে যে এরাই সেই টেররিস্ট। তৎক্ষণাৎ সেই ডাক্তার হসপিটালের সবাইকে অ্যালার্ট করে দেয়। ডাক্তার, নার্স আর বাকি স্টাফরা মিলে দ্রুত সমস্ত বেড খালি করে ফেলে। এরপর সবাই মিলে ভিতরে থাকা রুমগুলোতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এছাড়া তারা ভিতরের দিকে একটা গ্রিলও বন্ধ করে রাখে। তো টেররিস্টরা ভিতরে ঢুকে দেখে যে হসপিটাল পুরোপুরি ফাঁকা, কারণ ততক্ষণে সবাই বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েছিল। কিন্তু তারা প্রত্যেকে নিজের হার্টবিটের শব্দ পর্যন্ত ভয় পাচ্ছিল। তবুও নিজের মনকে শক্ত রেখে সবাই টু শব্দ না করে লুকিয়ে থাকে। অ্যাটাকাররা প্রথমে কিছুক্ষণ এদিক সেদিক ফাঁকা গুলি চালায়, কিন্তু বুলেট নষ্ট হবে ভেবে তারা একসময় গুলি চালানো বন্ধ করে দেয়। এরপর ভিতরের দিকের গেট বন্ধ থাকায় তারা আর ভিতরে যেতে পারে না। এদিকে সেই ডাক্তার ততক্ষণে হসপিটালের সব বাতিও নিভিয়ে দিতে বলে। এছাড়াও অ্যাটাকাররা সিঁড়ি দিয়ে উপর তলায় উঠেও তেমন কাউকে পায় না। তবে হঠাৎ এক বৃদ্ধ রোগী অজান্তে তার কেবিন থেকে বেরিয়ে গেলে ডাক্তার তাকে সরিয়ে দিতে যায়, কিন্তু ঠিক তখনই অ্যাটাকাররা তাদের সামনে এসে হাজির হয়। ডাক্তারের সামনে তারা বৃদ্ধ রোগীটাকে গুলি করে হত্যা করে। এই নির্মম দৃশ্য দেখে ডাক্তারও তাদের উপর চিৎকার করে ওঠে, কিন্তু তারাই উল্টো তাকে মারধর করতে করতে জিজ্ঞেস করে যে সবাই কোথায় লুকিয়ে আছে। তবে ডক্টর তাদেরকে কিছুতেই এই ইনফরমেশন দেয় না। এদিকে অ্যাটাকারদের হসপিটালে যাওয়ার খবর শুনে ইতিমধ্যে পুলিশ সেখানে এসে পড়েছিল। তাদের মধ্যে একটা টিম খুব সাবধানে হসপিটালের ভিতরে ঢুকে পড়ে অন্যান্যরা হসপিটালের বাইরে বেরিয়ে যাওয়ার পথ বন্ধ করে দেয়। তখন অ্যাটাকাররাও তাদের দেখতে পেয়ে তাদের উপর থেকে গুলি চালায়। তবে পুলিশ যথাসময় কাভার নিয়ে নিজেদের বাঁচিয়ে নেয়।
অন্যদিকে যেই টিমটা হসপিটালের ভিতরে ঢুকেছিল তারা সিঁড়ির খুব কাছাকাছি পৌঁছায়। এরপর তারা টেররিস্টদেরকে অস্ত্রশস্ত্র ফেলে দিতে বলে, কিন্তু অ্যাটাকাররা ডাক্তারকে মারার হুমকি দিয়ে তাদেরকে পিছিয়ে যেতে বাধ্য করে। এরপর তারা খুবই চালাকির সাথে সিঁড়ি থেকে একটা গ্রেনেড ছুঁড়ে মারে, তাতে হসপিটালের ভিতরে থাকা পুলিশ টিমের সবাই মুহূর্তেই মারা যায়। আর অ্যাটাকাররাও তখন ডাক্তারকে মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বাইরে থাকা কয়েকজন পুলিশ অফিসার গাড়ি নিয়ে মেন গেটের দিকে যাচ্ছিল, কিন্তু সেখানে তারা উপস্থিত হতেই মেইন দরজা দিয়ে বেরিয়ে আসে অ্যাটাকাররা আর তাদের উপরে ব্রাশ ফায়ার শুরু করে দেয়। তাদের গুলিতে গাড়ির ভিতরে থাকা সব পুলিশ অফিসার একবারে ঝাঁঝরা হয়ে যায়। তারপরে অ্যাটাকাররা তাদের ডেড বডিগুলোকে ফেলে দিয়ে নিজেরা গাড়িতে চড়ে বসে। এরপর তারা গাড়ি চালিয়ে সেখান থেকে সরে পড়ে, কিন্তু দেখা যায় যে গাড়ির ভিতরে দুজন পুলিশ কনস্টেবল এখনো বেঁচে ছিল। তারা গাড়ির পিছনের অংশে থাকায় অ্যাটাকাররা তাদেরকে দেখতে পায়নি, আর তারা নিজেরাও গায়ে গুলি না লাগার ফলে গুরুতর আহত অবস্থায় ছিল। তবে এই অবস্থায় প্রচন্ড ব্যথা নিয়েও তারা টু শব্দ করেনি। কিন্তু হঠাৎ একজনের পকেটে ফোন থাকায় সেটা বেজে ওঠে। তার বাবা খোঁজ নেওয়ার জন্য তাকে ফোন করেছিল, কিন্তু এই ফোনের শব্দে অ্যাটাকারদের কানে যেতেই তারা সামনের সিট থেকে ফায়ার করে বসে। তৎক্ষণাৎ যার পকেটে ফোন ছিল তার মৃত্যু হয়, কিন্তু অন্য কনস্টেবল তখনও গুরুতর আহত অবস্থায় বেঁচে ছিল। অ্যাটাকারদের একজন সেই ফোনটা ফেলে দিলেও একজন জীবিত ছিল, যা তারা টের পায়নি। আর কিছু দূর যাওয়ার পর গাড়ির টায়ার হঠাৎ চুপসে যায়, কারণ আগে থেকে গুলি লাগায় টায়ার ড্যামেজ হয়ে পড়েছিল। তখন সেই অ্যাটাকাররা গাড়ি থেকে নেমে রাস্তায় আসা একটা গাড়িকে থামায়। তার ভিতরে থাকা ড্রাইভার এবং যাত্রীদের অস্ত্র দেখিয়ে তারা গাড়িটা ছিনতাই করে। এরপর সেই গাড়িটিতে করে তারা সামনের দিকে আগাতে থাকে। তখন পুলিশের গাড়িতে পড়ে থাকা সেই কনস্টেবল দ্রুত কন্ট্রোল রুমে ফোন করে ছিনতাই করা গাড়িটার ডিটেলস জানিয়ে দেয়। এরপর কন্ট্রোল রুম থেকে সেই রুটে থাকা পুলিশ অফিসারদের অ্যালার্ট করে দেওয়া হয়। তারা সবাই মিলে দ্রুত রাস্তাটায় একটা ব্যারিকেড করে তোলে, আর কিছুক্ষণের মধ্যেই সবাই সেই গাড়িটাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। এখন এই গাড়িটা ব্যারিকেড দেখে কিছু দূর এসে থেমে যায়। তখন দায়িত্বে থাকা অফিসাররা অ্যাটাকারদের উদ্দেশ্য করে গাড়ি থেকে নেমে আসতে বলে, কিন্তু তাদের মধ্যে নামার কোনো লক্ষণই দেখা যায় না। উল্টো তারা গাড়িটাকে ঘুরে পালানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই ব্যারিকেডের আড়াল থেকে পুলিশরা একযোগে তাদের উপরে ফায়ারিং করে। কয়েক মুহূর্ত ফায়ারিং করার পর গাড়িটা সেখানে থেমে যায়। পুলিশ অফিসাররা ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে অ্যাটাকার দুজনকে পড়ে থাকতে দেখে, তাই সে দুজনকে মৃত্যু ভেবে দরজা খুলতে যাবে, কিন্তু তাদের মধ্যে একজন তখনও বেঁচে ছিল। সে তার হাতে থাকা রাইফেল দিয়ে অফিসারকে ঝাঁঝরা করে দেয়। তখন অন্যান্য পুলিশেরা লাঠি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার হাত থেকে তার রাইফেল কেড়ে নেয়। এবার এই টেররিস্ট পুলিশের হাতে গণপিটুনি হজম করতে থাকে। ফাইনালি পুলিশ এই টেররিস্টদের একজনকে জীবিত ধরতে সক্ষম হয়। এই খবর কমিশনার রাকেশের কাছে আসা মাত্রই সে অ্যাটাকারকে হসপিটালে নিতে বলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকেও এই অ্যাটাকারের যে কোনো মূল্যে জীবিত রাখার আদেশ দেওয়া হয়, কারণ এই হামলার খুঁটিনাটি প্ল্যান সব জানতে গেলে অন্তত একজনকে জীবিত ধরতে হতো। পুলিশ তাকে এক দফা মারার পর নিজেরাই আবার তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে টেনে হেঁচড়ে কমিশনার রাকেশের সামনে আনা হয়। এরপর রাকেশ তাকে ইন্টারোগেট শুরু করে। তখন টেররিস্ট জানায় যে তার নাম হলো আজমাল কাসাব এবং সে করাচি থেকে এসেছে। অর্থাৎ পুলিশ এতক্ষণে 10 জন অ্যাটাকারের মধ্যে কেবল একজনেরই নাম জানতে পারে। কাসাব ধীরে ধীরে তাদের অ্যাটাকার অনেক খুঁটিনাটি তথ্য দিতে শুরু করে। কমিশনার রাকেশ তাকে বলেছিল যে তার অন্যান্য সঙ্গীরাও এখন পুলিশের হেফাজতে আছে, অর্থাৎ তার কাছ থেকে ইনফরমেশন বের করার জন্য পুলিশ তাকে মিথ্যে বলেছিল। এবার কাসাব বলতে শুরু করে যে কোথা থেকে এই প্ল্যানের হামলা করা হয়েছে। সে এসেছে পাকিস্তানের এক খতরনাক টেররিস্ট অর্গানাইজেশন লস্করে তৈয়বা থেকে। তার যেই কমান্ডার ছিল সে তাকে আকা বলে সম্বোধন করে। কাসাব জানায় এই আকার কণ্ঠে যেন এক ধরনের জাদু রয়েছে, যদি কেউ তার কথা শোনে তাহলে সে যেই হোক না কেন নিজের জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে যাবে। আকা তাকে বলেছিল যে ধর্মের অস্তিত্ব এখন সংকটে, তাই তাদেরকে জিহাদ করতে হবে। নিজেদের শত্রুদের হত্যা করার মাধ্যমে তার মিলবে জান্নাত, মানে ব্রেন ওয়াশ যাকে বলে আর কি। সোজা ভাষায় এই অ্যাটাকারদেরকে পরকালের জান্নাতের লোভ দেখিয়ে তাদের মাথায় খুনের নেশা চাপিয়ে দেওয়া হয়েছিল। তারা জানতো যে ভারতে ঢোকার পর তাদেরকে হয় মরতে হবে না হয় মারতে হবে, কিন্তু মরতে তাদের কেউই একদম ভয় পায় না, কারণ তাদের আসল উদ্দেশ্য হলো মৃত্যুর পরে জান্নাত লাভ। এর জন্য তারা মানুষ মেরে নিজেরা মরতে রাজি ছিল।
কিন্তু তারা কেউ কখনো বোঝেনি যে ইসলাম ধর্মে কখনো অন্য ধর্মের মানুষদের বিনা কারণে একটা টোকা দিতেও নিষেধ করা হয়েছে। যার যার ধর্ম সে শান্তি মতো পালন করবে, ঠিক এটাই বলা হয়েছে আল কোরআনে। কিন্তু অ্যাটাকারদের এই কমান্ডার ছিল সত্যিকারের রক্ত পিপাসু ম্যানিপুলেটর। কাসাবের মতন উঠতি বয়সী তরুণদের ব্রেন ওয়াশ করে তাদেরকে পুতুলের মতো ব্যবহার করত। আর 20 বছর বয়সী কাসাবের মতন তরুণরা এই মিথ্যার মায়াজাল ধরতে পারেনি। নিজেরা জান্নাত পাওয়ার লোভে এক হিপনোটাইজ মানুষের মতোই তারা খুনের নেশায় একের পর এক মানুষ হত্যা করেছে। এদিকে দিল্লি থেকে ততক্ষণে এনজি কমান্ডাররা মুম্বাই এসে পৌঁছেছে। রাকেশ তাদেরকে দরকারি সব ইনফরমেশন দিয়ে দেয় যা সে কাসাবের কাছ থেকে পেয়েছিল। এই কমান্ডারদের কাজ হলো শহরের সর্বত্র ছড়িয়ে পড়া বাকি 8 অ্যাটাকারকে যে কোনো মূল্যে শেষ করা, কারণ একজন তো ইতিমধ্যে পুলিশের হাতে আছে আর আরেকজন মারা গেছে। তো কমান্ডাররা শহরে ছড়িয়ে পড়লেও রাকেশের মনে একটা খুঁত ছিল। সে ভাবছিল কাসাব আদৌ কি তাদের সত্য তথ্য দিচ্ছে। হয়তো সে মিথ্যা বলছে, নাহলে সে নিজেই তেমন ডিপ কিছু জানে না, কারণ তাকে তো কেবল অ্যাটাক করার জন্যই পাঠানো হয়েছিল। পুরো ঘটনার প্ল্যান কোথা থেকে শুরু হয় এই ব্যাপারে তারা তেমন কিছুই জানা ছিল না। সে স্রেফ এতটুকুই জানায় যে তাদের আকার সাহায্যে তারা বোট হাইজ্যাক করে সমুদ্র পথে মুম্বাই এসেছে। কথা বলার সময় কাসাবের চোখে মুখে যেন এক আশ্চর্য ঘৃণা ছিল। এতগুলো নিরীহ মানুষকে মেরে ফেলার পরেও তার মধ্যে সামান্যতম অপরাধ বোধ কাজ করছিল না। তার এমন ভাবভঙ্গি দেখে কমিশনার রাকেশ তখনই তাকে মেরে ফেলতে ইচ্ছা করে, কিন্তু আইনের নিজের হাত বাঁধা থাকায় সে নিজেকে কন্ট্রোল করে। সেদিন বাকি 9 জন টেররিস্ট আর তেমন কোনো অ্যাটাক করতে পারেনি, কেননা এনএসজি কমান্ডাররা তাদের সবাইকে শেষ করতে সক্ষম হয়। এরপর অনেক দিন পার হয়ে যায়। ততদিন কোর্টে কাসাবের বিরুদ্ধে ট্রায়াল চলছিল আর রাকেশের নেতৃত্বে পুলিশরাও তার উপরে ইন্টারোগেশন জারি রাখে। এর মধ্যে একদিন কাসাব তার সঙ্গীদের সাথে থাকার অনুমতি চায়। সে তখনও জানে না যে তার বাকি সঙ্গীরা অনেক আগে উপরে উঠে গেছে। তখন রাকেশও তাকে বলে, আচ্ছা তোকে এখনই তোদের সঙ্গীদের কাছে নিয়ে যাচ্ছি। এরপরে তাকে হাত করা পরিয়ে চোখ মুখ বেঁধে একটা মর্গে হাজির করা হয়। চোখ খুলে দেওয়ার পর কাসাব দেখতে পায় যে ফ্লোরে রাখা আছে তার সঙ্গীদের লাশ। তাদের প্রত্যেকের শরীরেই অসংখ্য বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে। রাকেশ তাকে বলে যে দেখ তোর সঙ্গীদের কি অবস্থা। এই পরিণতির কথাই কি তোদের আকা তোকে বলেছিল? সবার এমন জঘন্য মৃত্যুর পরেও আকার তো এখন আর কোনো খবর নেই। রাকেশ তাকে আরো জিজ্ঞেস করে যে সে কি কোরআনে থাকা জিহাদ শব্দের অর্থটা জানে। সবচেয়ে বড় জিহাদ তো মানুষের নফস, অর্থাৎ নিজের মনের বিরুদ্ধে জিহাদ করা। ইসলাম তো এমন খুনোখুনি আর হিংসাকে কোনোভাবে প্রশ্রয় দেয় না, বরঞ্চ এইসব প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে নফসকে দমিয়ে রাখাটাই হলো আসল জিহাদ। অথচ অ্যাটাকারদের দলে আকা নামে সেই কমান্ডার এমন ছেলেদেরকে ভুলভাল বুঝিয়ে তাদের মাথা খারাপ করে দেয়। এভাবেই তারা হিতাহিত জ্ঞান হারিয়ে নির্বিচারে মানুষদের খুন করা শুরু করে। রাকেশ জিজ্ঞেস করে, নিষ্পাপ শিশু আর বাচ্চারাও কি তোদের জন্য হুমকি ছিল? কাসাব এই সকল প্রশ্নের আর উত্তর দিতে পারে না। রাকেশ তার এতদিনের পুষে রাখা রাগ এবার পুরোপুরি ভাবে উগড়ে দেয়। সে লিটারেলি কাসাবকে তার সঙ্গীদের লাশের গন্ধ শুকতে দেয়। এই মৃত্যু কি তারা চেয়েছিল, যেখানে 2 গজ মাটি পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি? যদি তারা জীবনে একবার হলেও নিজে কোরআন পড়তো তাহলে হয়তো বুঝতে পারতো যে ইসলাম আসলে কোন জিহাদের কথা বলেছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হত্যাকারীরাই সবচেয়ে বড় শাস্তি পাবে। এই কথাগুলো শুনে ব্রেন ওয়াশড হয়ে থাকা সদ্য কাসাব মানসিকভাবে ভেঙে পড়ে। তার 2 চোখ দিয়ে এবার পানি পড়তে থাকে, কিন্তু ততদিনে আফসোস করার সময়ও ফুরিয়ে এসেছে। এরপর কাসাব আরো অনেক দিন জেলের ভিতর কাটায়। 4 বছর ধরে শুনানি চলার পর অবশেষে 2012 সালের 21শে নভেম্বর তার ফাঁসি কার্যকর করা হয়। সেদিন ভোরে হঠাৎ জেলের অফিসাররা এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে। সে বুঝতে পারে যে আজই হলো তার শেষ দিন। ফাঁসির আগ মুহূর্তে তাকে গোসল করিয়ে নামাজ আদায় করার সুযোগ করে দেওয়া হয়। তার চোখে তখন ভেসে উঠতে থাকে যে কিভাবে সে অনেক নিরপরাধ ব্যক্তিদের জীবন নিজ হাতে নিয়েছে। কিন্তু তওবার দরজা তখনও তার জন্য খোলা ছিল কিনা সেটা আল্লাহ ভালো জানেন। অবশেষে সব ফর্মালিটিস শেষ করে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়। জেলারের উপস্থিতিতে জল্লাদ এসে তার মুখে কাপড় পরায়, তারপর লিভার টেনে দিতে তার ফাঁসি কার্যকর হয়।